চুপ কর। তুই আমার কথা না শুনলে এখনই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমি একদিন ফিরে আসব, আর ওই জালাল চেয়ারম্যানের সব অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব। হে আল্লাহ, এই ছেলেকে আমি কি করে বোঝাবো? এই সমাজে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তার সাথেই অন্যায় হয়, তাকে জীবন দিতে হয়। অনেকদিন পরে গ্রামে আসলাম। বন্ধু, হ্যাঁ গ্রাম তো আর আগের মতো নেই, অনেক পাল্টে গেছে। হ্যাঁ রে, আর জুবাইর ওই সেই মেয়ে যার ছবি ভাইজান পাঠিয়েছিল। কই দেখি। কি ঠিক আছে না ছবি? চল, চর মারার ফলকে আজকে দেখাতেই হবে। চল। আরে আপনি আমার হাত কেন ধরলেন? এটা কোন ধরনের বেয়াদবি? এই সেই হাত, তাই না? যেই হাত দিয়ে আমাদের জালাল ভাইজানের গায়ে হাত তুলেছিলি। ছাড় আমার হাত। শালি, তোর এত বড় সাহস, তুই আমাদের ভাইয়ের গায়ে হাত তুলিস, তা আবার বাজারের মধ্যে? যদি সামনে নির্বাচন না থাকতো না, তাহলে তো এখানেই খেয়ে যাম সালি। এই, আরে দাঁড়া দাঁড়া, ওই মেয়েটাকে ওই দুটা ছেলে বিরক্ত করছে না? আরে ও গায়ে হাত দিচ্ছে, চল ওকে বাঁচে। কি তুই ওকে বাঁচাবি? তোর কি মরার শখ দেখেছে? তুই জানিস ওরা কার লোক? জালাল ভাইয়ের লোক, মেরে ফেলবে একদম। আরে সে যার লোকই হোক না কেন, তাই বলে রাস্তায় এভাবে মেয়েদের গায়ে হাত দেবে? তুই কি জানিস, কোনো পুরুষ যদি কোনো নারীর গায়ে এভাবে ইচ্ছাকৃতভাবে হাত দেয়, তাহলে ধারা 323 অনুযায়ী তার 1 বছরের জেল হতে পারে এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তুই আইন অনেক ভালো জানিস, এটা আমি জানি, কিন্তু ভাই এটা শহর না, এটা গ্রাম। এখান থেকে আমরা চলে যাই, এটাই আমাদের জন্য ভালো হয়। আমি তো জানতামই না যে তুই এত বড় একটা ভীত। আমি জানতাম যে গ্রামের মানুষ অনেক সাহসী হয়, একে অপরের বিপদে এগিয়ে আসে। তাহলে তুই কেন যেতে চাইছিস না? ভয় কেন পালাতে চাইছিস? তুই বোঝার চেষ্টা কর, ওরা অনেক ভয়ঙ্কর। তুই আমাকে যতই বোঝাস না কেন, আমি শুনবো না। আমি যাচ্ছি ওই মেয়েকে বাঁচাতে। পারলে আয়। এই, তোমরা কারা? ওর হাতে এভাবে ধরে আছো কেন? ছাড়ো। এই, এখানে কোনো সিনেমার শুটিং চলছে না যে তুই নায়কের মতো এসে নায়িকাকে বাঁচিয়ে নিয়ে যাবি। এটা দেখেছিস? সবগুলো দানা এক একটা করে মাথায় ঢুকিয়ে দেবো। এইসব দেখে আমাকে ভয় দেখাচ্ছিস? আমি এসবের ভয় পাই না। এই, তুই যেভাবে এসেছিস সেভাবেই ফিরে যা, না হলে জীবিত ফিরে যেতে পারবি না। ভাই ওকে মারবেন না, ও আজকে শহর থেকে এসেছে, ও আপনাদের কাউকেই চিনে না। আমি ওকে বুঝিয়ে বলবো ভাই, আপনারা ওকে মাফ করে দিন ভাই। ওর মাথায় ভালো করে ঢুকিয়ে দে, জালাল ভাইজানের লোকেদের সাথে লাগতে আসলে তার ফলটা কি হয়। তোরা জালাল ভাইয়ের লোক হোস আর যে ভাইয়ের লোক হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে হিরো হতে আসিনি। এই মেয়েটাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে টিচ করছিলি, মারছিলি ওকে। বল কেন মারছিলি? এই মেয়ে ভাইজানকে চর মেরেছিল, আর তুই এখান থেকে যা, নাহলে সব রাগ তোর উপরে ঝাড়বো। আচ্ছা, সাহস থাকে তো গায়ে হাত দিয়ে দেখা। গায়ে দিলে কি করবি? গায়ে দিলে কি করবি তুই? তোর এত বড় সাহস, রাস্তার মাঝখানে দাঁড়িয়ে একটা মেয়ের গায়ে হাত দিস? তোর এই হাত আমি ভেঙে ফেলবো। তুই অনেক বড় ভুল করে ফেলেছিস আমাদের সাথে লেগে। জালাল ভাইজান তো তোকে ছাড়বে না। আরে যা 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 পারিস করিস। দীপ্ত, তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। আরে কিচ্ছু হবে না, তুই চিন্তা করিস না। থ্যাংক ইউ সো মাচ। আপনি সময় মতন এসে আমাকে বাঁচালেন। আপনি না আসলে আমার যে কি যে হতো। আরে থ্যাংক ইউ দিতে হবে না, এটা তো আমার দায়িত্ব। ওই ভাইয়া ঠিক কথাই বলেছে, ওরা খুব ভয়ানক। ওদেরকে আমি ভালো করেই চিনি। ওদের সাথে যেই লাগতে যায়, ওদের বস তাকেই মেরে ফেলে। আর আমি সেই ভুলটাই করেছিলাম। ওদের বসকে আমি বাজারের ভিতর চর মেরেছিলাম, তার প্রতিশোধ নিতেই আজকে এখানে এসেছিল। আরে তুমি কোনো চিন্তা করো না, ওরা আমার কিচ্ছু করতে পারবে না। চলো তোমাকে বাড়িতে পৌঁছে দিই, না হলে রাস্তায় যদি তোমাকে আবার বিরক্ত করে। চলো।
আরে তোরা আমাকে একা ফেলে কোথায় যাচ্ছিস? ওরা যদি আমাকে কিছু বলে? আরে তুই ভয় পাস না তো, কিচ্ছু হবে না, চলো। ঠিক আছে। স্যার এই আমাদের মালগুলা। আলমগীর, স্যার এবার আমাকে নির্বাচনে জিততেই হবে, তার জন্য যত টাকা খরচ হয় হোক। আপনি কোনো চিন্তা করবেন না, এবার আপনিই জিতবেন। শোনো, আমি এবার সব কৃষকদের বলে দেবো, তারা যদি আমাকে ভোট দেয় তাহলে তারা আমার কাছ থেকে যত টাকা নিয়েছে সব টাকা আমি মাফ করে দেবো। আর তুমি তো জানো এই গরিব কৃষকরা দুবেলা খেতেই পায় না, তারা আমার প্রস্তাবে ঠিকই রাজি হবে। আর একবার শুধু নির্বাচনে জিততে দাও, তারপর পুরো টাকা সুদে আসলে উসুল করে দেবো। স্যার এত বুদ্ধি আপনার মাথায় কি করে আসে? ভাইজান, ও আমাদের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। কে সে? একটা ছেলে। একটা ছেলে? এই গ্রামে কার এত বড় সাহস হলো যে আমার লোকেদের সাথে খারাপ ব্যবহার করে? ওর জান নিয়ে নেবো আমি। স্যার আপনি তো রাগে নীল হয়ে যাচ্ছেন। চুপ থাকো তুমি, কাটা ঘায়ে আর নুনে ছেড়ে দিও না। আর তোদেরকে কিছু বলছি, কে সে? ভাইজান, যে মেয়েটা আপনাকে বাজারের ভিতর চড় মেরেছিল। চুপ থাক, বারবার ওই একই কথা কেন মনে করাস? আমার পুরো কথাটা তো শুনেন ভাইজান। আমরা ওই মেয়েটাকে তুলতে গেছিলাম, তখন কোথা থেকে একটা ছেলে হিরোর মতো এসে আমাদের মেরে দিয়ে চলে গেল। তোরা দুইজন আর ও একা, তারপরও তোদের মেরে দিয়ে চলে গেল। আর তোদের শক্তি কোথায় গেল? তোদেরকে আমি এজন্য পালি যে তোরা সবার কাছ থেকে মার খেয়ে চলে আসবি। হাতে চুড়ি পরে বসে থাক, কুকুরের মতো পালিয়ে এসেছে। যা খুঁজে বের করো কে, ওর সব খবর আমার চাই। ভাই, ওকে আমরা প্রথম দেখলাম আমাদের এরিয়াতে। আকাশ থেকে তো আর পড়েনি, কোনো এক জায়গা থেকে তো নিশ্চয়ই এসেছে। যা খুঁজে বের করো কে। ঠিক আছে ভাইজান, কিন্তু ওর সাথে আর আমরা লাগতে যাব না। ঠিক আছে, সব ভিতর দল, ওকে তো আমি দেখবো। তোরা যা এখন। তুমি দাঁড়িয়ে কি দেখছো? যাও নির্বাচনে প্রস্তুতি নাও। আরে আপনি আপনি এখানে কি করছেন? এসব আমাদের ক্ষেত, এগুলো দেখতে এসেছিলাম, কিন্তু আপনি এখানে? আমি শহরে গিয়েছিলাম কোচিং করতে, আর এখানে একটা বন্ধুকে খুঁজছিলাম। তারপরে দেখলাম আপনি এখানে দাঁড়ানো, তাই থামলাম। আচ্ছা। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটু পানি পেতে পারি? খুব তৃষ্ণা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস তো আপনাকে দেওয়া উচিত, ওই দিন যেভাবে আমাকে বাঁচিয়েছিলেন। আরে কি যে বলেন না, ওটা তো আমার দায়িত্ব। আচ্ছা এত কথা বললাম, কিন্তু আপনার নামটাই তো জানা হলো না। আমার নাম ইতি। খুব সুন্দর নাম। আপনি কি করেন? আমি এগ্রিকালচার নিয়ে পড়ছি। আর আপনি? আমি এলএলবি শেষ করেছি, এখন ল নিয়ে প্র্যাকটিস করছি। আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই। এবার তো নিজের নামটা বলো। আমার নাম দীপ্ত। আচ্ছা, তোমার ফ্যামিলিতে কে কে আছে? আমার পরিবারে তেমন কেউ নেই, আমি আর আমার বাবা। আর তোমার ওয়াইফ? ওয়াইফ? ওয়াইফ কিভাবে থাকবে, আমার তো বিয়েই হয়নি। এই যে আমার ফোন, নাম্বারটা সেভ করে দাও। নাম্বার সেভ করে দিয়েছি। আচ্ছা তুমি চাইলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিতে পারি। না না, লাগবে না, পাশেই তো, আমি চলে যেতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আরে সাহেব, আপনি এখানে? আমাকে ডাকলে তো আমিই চলে যেতাম।
আপনি কষ্ট করে আসলেন কেন? তোর ছেলে আমার ছেলেদের গায়ে হাত তুলেছে, কত বড় সাহস ওর! বের কর ঘর থেকে, আজ ওর শেষ দিন। সাহেব, উত্তেজিত হবেন না। হ্যাঁ, আমি চেয়ার এনে দিচ্ছি, আপনি বসুন। আপনি বসুন সাহেব। তোর ছেলে আমার ছেলেদের এমন ভাবে মেরেছে যে ওর হাতও ঠিক মতো কাজ করছে না। সাহেব, আমার ছেলে তো শহরে আইন নিয়ে পড়াশোনা করে, আপনার সম্পর্কে সে তেমন কিছু জানে না, এই জন্য হয়তো এমন করেছে সাহেব। তোর ছেলে আইন নিয়ে পড়ুক আর যা নিয়ে পড়ুক, এসব আমাকে শেখাতে আসিস না। আইন আমিই তৈরি করি, আর এসব আইন আমার পকেটে থাকে। আমার ছেলেকে আপনি মাফ করে দিন সাহেব, ও আর কোনো কাজে আপনাকে বাধা দিবে না। না দিলেই ওর জন্য ভালো। এরপর যদি এমন কিছু করে না, তাহলে ওকে আমি জারে মেরে ফেলবো। না সাহেব, হ্যাঁ, আপনার এমন কিছু করতে হবে না, হ্যাঁ, আমি আমার ছেলেকে বুঝিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, সামনে নির্বাচন, ভোটটা কিন্তু আমাকেই দিও। এই চল। বাবা, তুমি কি করছো? এগুলো তো আমার বই, নোটস। তুমি এগুলো কেন পড়াচ্ছ? তাহলে কি করব? কি এমন হয়েছে যার জন্য তুমি এমন করছো? আমার বইগুলোকে কেন পড়াচ্ছ? তুমি জানো এগুলো আমার জন্য কত মূল্যবান? আমি তোর জীবন বাঁচাচ্ছি, আমি চাই না তুই উকিল হ, কারণ আমি বেঁচে থাকতে তোর মরা মুখ দেখতে পারবো না। কিন্তু বাবা, হয়েছেটা কি সেটা তো বলবে। আর তোমারই তো স্বপ্ন ছিল আমি একদিন উকিল হব। তুমি কষ্ট করে উপার্জন করে আমাকে পড়ালেখা করিয়েছো, আর সেই তুমি এখন আমার বইগুলো পড়িয়ে দিচ্ছ কেন বাবা? তুই জালাল সাহেবের লোকদের সাথে লাগতে গেলি কেন? ও, বুঝতে পেরেছি। ওই জালাল চেয়ারম্যান আমাদের বাড়িতে এসে তোমাকে ভয় দেখিয়েছে, তাই না বাবা? ওর লোকেরা রাস্তায় দাঁড়িয়ে একটা মেয়েকে উত্ত্যক্ত করছিল, আর আমি ওই মেয়েটাকে সাহায্য করেছি, ওই ছেলেদেরকে মেরেছি। বাবা, আমি কি কোনো অন্যায় করেছি? বাবা, তুমিই তো বলেছো অন্যায়ের সাথে আপোষহীন থাকতে, সবসময় সৎ পথে থাকতে। বর্তমানে এই দুনিয়া সত্যের পথে চলে না। তুই যাদেরকে মেরেছিস তাদেরকে পুলিশও ভয় পায়। এখন থেকে তোর সব পড়াশোনা বন্ধ, আজ থেকে তুই আমার সাথে খেতে কাজ করবি। কি বলছো বাবা? পুলিশও ওকে ভয় পায়? সে যাই হোক, আইনের থেকে তো আর কেউ বড় না। আমি ওকে এমনভাবে আইনের জালে ফাঁসাবো যে কখনো জেল থেকেও বেরোতে পারবে না। তুই আমার কথা শুনবি না? না, তাহলে শহরে চলে যা, আর তোকে গ্রামে থাকতে হবে না। বাবা, তুমি জানো না ও মানুষের মনের মধ্যে ভয় ঢুকিয়ে রেখেছে? আর কতদিন ওর ভয় সবাই পাবে? আর কতদিন ওর থেকে পালিয়ে বাঁচবে? পাওয়ার আছে বলে কি যা খুশি তাই করবে নাকি? যারা ভীতু তারা পালায়, আমি ভীতু না, আমি ভয় পালাবো না, আমি বরং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করব। চুপ কর, তুই আমার কথা না শুনলে এখনই আমার সামনে থেকে চলে যা। ঠিক আছে বাবা, আমি চলে যাচ্ছি। তবে যাওয়ার আগে একটি কথা বলে যাচ্ছি, আমি একদিন ফিরে আসব, আর ওই জালাল চেয়ারম্যানের সব অন্যায়ের প্রতিবাদ আমি করবই করব। হে আল্লাহ, এই ছেলেকে আমি কি করে বোঝাবো? এই সমাজে যে অন্যায়ের প্রতিবাদ করতে যায় তার সাথেই অন্যায় হয়, তাকে জীবন দিতে হয়। তুমি নিজের খেয়াল রেখো, আমি চলে যাচ্ছি। এভাবে আমাদের আর দেখা হবে না। তোমার বাবা তোমাকে সামান্য একটু বকা দিছে, এজন্য বাড়ি ছেড়ে চলে যাবা? না, আমার বাবার রাগ করার কারণে আমি যাচ্ছি না। তাহলে কেন যাচ্ছো? আসলে গ্রামে থেকে আমি আমার প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারছি না, তাই শহরে যাই, যদি প্র্যাকটিসটা ঠিকমতো করতে পারি। খুব স্বপ্ন ছিল, যদি স্বপ্নটা পূরণ করতে পারি। যদি তোমার বাবার বকার কারণে না যাও তাহলে ঠিক আছে, তুমি যাও। যদি স্বপ্ন পূরণ করতে যাও তাহলে স্বপ্ন পূরণ করেই ফিরবে, আমি তোমার জন্য ওয়েট করব। আর যে কোনো প্রয়োজনে আমাকে বলবে। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ভালো থেকো। সাহেব, আপনি আমাদের এখানে কেন রেখেছেন? আমি তোমাদের সবাইকে এখানে ডেকেছি কারণ তোমরা আমার কাছ থেকে যে টাকা নিয়েছো সেটা ফেরত দাও। কিন্তু আপনি তো বলেছিলেন আপনাকে ভোট দিলে টাকা মাফ করে দিবেন, তাহলে এখন কেন টাকা চাচ্ছেন? হ্যাঁ বলেছিলাম, আর তখন বলেছিলাম যেন আমি তোমাদের থেকে ভোটটা নিতে পারি আর ইলেকশনটা জিততে পারি, আর এখন তো জিতেই গেছি। এখন কথা কম বলে সবাই টিপসই করো, যাও। না না না, আমরা টিপসই দেবো না। তোমরা যদি টিপসই না করো
তাহলে যে পুলিশ দেখেছো, এ তোমাদের সবাইকে জেলে নিয়ে যাবে। এক মিনিট। আপনি যত বড়ই চেয়ারম্যান হন না কেন, আপনার মত মতো কিচ্ছু হবে না। এখানের কেউই আপনার এই জাল দলিলে টিপসই দেবে না। আর আপনি কোন অপরাধে এনাদেরকে গ্রেফতার করতে এসেছেন? হ্যাঁ, এই শোন, তোর সব আইনের কথা আমাকে শোনাতে আসিস না। তোর আইন তোর কাছেই রাখ, আর চুপচাপ তোর কাজ কর, গিয়ে যা। এই এলাকার চেয়ারম্যান এখন আমি, এখানে আমি যা বলবো সেটাই আইন। আপনি যত বড়ই চেয়ারম্যান হন না কেন, আইনের ঊর্ধ্বে তো আর না। আর এত কিছু যে বলছেন, আগে শুনুন আমি কে। অ্যাডভোকেট দীপ্ত চৌধুরী, সরাসরি হাইকোর্ট থেকে এসেছি আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে। ধারা 420 মোতাবেক আপনাকে আমি জেলে পাঠাতে পারি। আমি এমন কিছুই করিনি যার জন্য আমাকে জেলে যেতে হবে। আপনি ভুলে গিয়েছেন ইলেকশনের সময় আপনি গ্রামবাসীদেরকে কি বলেছিলেন? আপনি বলেছিলেন যে আপনি যদি ইলেকশনে জিততে পারেন তাহলে তাদের সমস্ত টাকা আপনি মওকুফ করে দেবেন। পেপারসটা দাও তো। আর এখানে আপনি সাইনও করেছিলেন, এই দেখুন। ওসব কাগজ আমাকে দেখাতে হবে না, তুই আমাকে ভালো করে চিনিস না। নিজের ভালো চাস তো এখান থেকে চলে যা, এখানে আমার কথা মতো সব হয়। এই পেপারস একটা প্রুফ যেটা আপনাকে কোর্ট পর্যন্ত নিয়ে যাবে। ইন্সপেক্টর, এই নিন অ্যারেস্ট ওয়ারেন্ট। দাঁড়িয়ে দেখছেন কি? আপনি কি নিজের চাকরি হারানোর ভয় পান না? আমি কিন্তু আপনাকে সাসপেন্ড হওয়া থেকে বাঁচাতে পারবো না যদি আপনি এনাকে না নিয়ে যান। এই ইন্সপেক্টর আমার লোক, ও আমার খায়, ও কখনোই আমার বিপক্ষে যাবে না। সেটা তো ইন্সপেক্টরই বুঝবে। সে তার পোশাক বাঁচাবে নাকি আপনাকে? জি স্যার, আমি ওনাকে এখনই নিয়ে যাচ্ছি। আপনাদের কাউকে আর ভয় পেতে হবে না। আপনারা এই জালাল চেয়ারম্যানের মতো লোকদেরকে প্রশ্রয় দেন না, এই জন্য এরা সমাজে অন্যায় করার সুযোগ পায়। অন্যায়ের বিরুদ্ধে না দাঁড়ানোটাই একটা অপরাধ। আর এই অপরাধের সাথে আপোষ করলে একটা দেশ ও জাতির নিঃশেষ হতে সময় লাগবে না। আর আপনারা এমন মানুষের কাছ থেকে টাকা ধার কেন নেন? কারণ এরা লোভী, আর এদের চোখ থাকে আপনার এক টুকরো জমির উপর। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। এখন আপনারা নিশ্চিন্তে বাড়িতে যেতে পারেন। এখন থেকে নির্ভয়ে দিন কাটাবেন। আর একটা কথা সবসময় মনে রাখবেন, আইন সবার ঊর্ধ্বে, আইনের থেকে বড় কেউ না। ক্ষমতার অপব্যবহার আপনি অনেক করেছেন, এবার জেলে গিয়ে মজাটা বুঝবেন। ইন্সপেক্টর, অ্যারেস্ট দেম। এই উঠুন। ঠিক আছে, এখন তো যাচ্ছি, কিন্তু কোর্ট থেকে ফিরে এসে তোকে দেখে নেব। ঠিক আছে, আমি অপেক্ষা করব, সময় সবকিছু বলে দেবে। বাবা, আমি তোমাকে বলেছিলাম না আমি একদিন বড় উকিল হব? দেখো, আজ আমি অনেক বড় একজন উকিল। আমি তোমাকে এটাও বলেছিলাম যে এই সমাজের নিকৃষ্ট লোকেরা আমাদের কিচ্ছু করতে পারবে না। আমরা যদি আইন সম্পর্কে জানি, বুঝি, তাহলে কেউ আইনের ঊর্ধ্বে না। বাবা, তোর জন্য আজ আমার খুব গর্ব হচ্ছে। আজ আমার ছেলে বড় একজন উকিল। তোর জন্য আজ গ্রামবাসী তাদের জমি ফিরে পেল। কিন্তু এই মেয়েটিকে, বাবা, তুমি যখন আমাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিয়েছিলে, তখন আমি রাস্তায় রাস্তায় ঘুরি, খুব অসহায় হয়ে পড়ি। তখন ও আমার পাশে দাঁড়ায়, আমাকে সাপোর্ট করে অনেক। সত্যি কথা বলতে আমি ওকে ভালোবাসি। ওহো, এই ব্যাপার। আমি খুব খুশি হয়েছি রে। তাহলে বাড়িতে চল, বাড়ি থেকে আমি খুব ধুমধাম করে তোদের বিয়ে দেবো। চল।